এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সড়কে শৃঙ্খলা ফেরানোর কমিটি নিয়ে সংসদে বিতর্ক, মোদির সঙ্গে তুলনায় ক্ষুব্ধ শাহজাহান খান। একাদশ সংসদে 290 সদস্যের শপথ বৈধ, চ্যালেঞ্জ জানানোর রিট আবেদন হাইকোর্টে খারিজ। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে শক্ত দলাবাহনীর আম্পায়ারিং পারিশ্রমিক ইস্যুতে জিরো টলারেন্স সিসিডিএমের। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে আরও 3 নতুন ব্যাংক। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির প্রধান করায় বিতর্ক ছড়িয়েছে সংসদে। শাহজাহান খানকে বিতর্কিত দাবি করে কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, আর এতে ক্ষুব্ধ সাবেক নৌ পরিবহন মন্ত্রী। মাননীয় স্পিকার, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ দিতে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে প্রধান করে 15 সদস্যের কমিটি করা হয় রোববার। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী একদিন পরে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সংসদ অধিবেশনে প্রশ্ন তোলে বিরোধী দল। প্রশ্ন উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম জানতে চান, বিতর্কিত ব্যক্তিকে নিয়ে দুর্ঘটনা প্রতিরোধ কমিটি কতটুকু কার্যকর হবে। জনাব মোদিকে দিয়ে মাদক কন্ট্রোল এবং শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ, যাকে আমরা জানি শাহজাহান খানের একটা হাসি এবং লাইসেন্সের সময় ওই গরু আর চিনলে লাইসেন্স দেওয়া যাবে, এ মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। এখন কতখানি সরকারের কমিটমেন্ট রক্ষা হবে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সহায়তা করতেই এই কমিটি করা হয়েছে। আর শাহজাহান খানকে কমিটির প্রধান করা নিয়ে সড়ক নিরাপত্তা কাউন্সিলের কোনো সদস্যই আপত্তি করেনি। এখানে যেহেতু এক্সপেরিয়েন্সড মানুষ, সেই জন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। দেখুন না মাননীয় সংসদ সদস্য, যে এখান থেকে আপনি যতটা না আশা করছেন তার চেয়েও ভালো রিপোর্ট এবং প্রস্তাবও তো আসতে পারে। অন্যদিকে অধিবেশনে 724 বিধিতে এ বিষয়ে কৈফিয়ত দেন শাহজাহান খান। তিনি আবারও দাবি করেন, দুর্ঘটনার জন্য কেবল চালকই দায়ী, এমন বক্তব্য ঠিক নয়। তিনি মাদক ব্যবসা এবং দুর্ঘটনাকে এক কাতারে দাঁড় করিয়ে আমার সম্পর্কে একটি মন্তব্য করেছেন, যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়, এবং আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। ফখরুল ইমামের বক্তব্য প্রত্যাহারের দাবিটি অধিবেশনে দুবার তোলেন শাহজাহান খান। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন স্পিকার। জি, সেটা আমি বিবেচনা করব। ধন্যবাদ, আপনি বসুন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। এর মধ্যে নওগাঁর মান্দায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী 3 বন্ধু প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীরা দেলুয়াবাড়ি গরুহাটি মোড় থেকে নওগাঁ রাজশাহী মহাসড়কে উঠছিলেন। এ সময় রাজশাহীগামী বিআরটিসির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন সেলিম হোসেন। এছাড়া আহত শফিকুল ইসলাম ও মুসলিম উদ্দিনকে রাজশাহী মেডিকেলে নেয়ার পর তাদের মৃত্যু হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুলের পিকনিক বাস খাদে পড়ে মারা গেছে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সজীব কুমার সিংহ। আহত হন 26 জন। হতাহতেরা অটোয়ারী উপজেলার রসিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক। এছাড়া সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী, নাটোর, গাজীপুর, মেহেরপুর, পিরোজপুর ও বগুড়ায় 6 জনের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী যে বিষয়টি বলছিলেন যে আসলে কমিটিতে ব্যক্তি কোনো বিষয় না, কিন্তু 15 জনের এই কমিটিতে 4 জনই আছেন যারা পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট এবং শীর্ষ পর্যায়ের নেতা। সেক্ষেত্রে তারা নিশ্চয়ই চাইবেন তাদের খাতের স্বার্থ রক্ষা করে চলতে। সেক্ষেত্রে পরিবহন শ্রমিকদের বিশৃঙ্খলা বা এই বিষয়গুলো তারা কতটা সিদ্ধান্ত নিতে পারবে? দেখেন, আমার কাছে মনে হয় যে আমি একটু পেছন থেকে আসি, যে আমার কাছে মনে হয় যে আজকে সংসদে বিরোধী দলের একজন সদস্য ফখরুল ইমাম যে প্রশ্নটি তুলেছেন যে আসলে শাহজাহান খানকে এই দায়িত্ব দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হয়েছে, মানুষ কতটা এটি ভালোভাবে নেবে, আমার মনে হয় যে এটি একটি চমৎকার প্রশ্ন।
একটি সংসদকে যেটিকে আমরা মনে করি যে একটি জবাবদিহির জায়গা, সেই জায়গা হিসেবে গড়ে তোলার জন্য এই প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে। ওবায়দুল কাদের সেতুমন্ত্রী, তিনি সেতু সড়ক মন্ত্রী, তিনি জবাব দিতে চেষ্টা করেছেন, এমনকি শাহজাহান খানও আত্মপক্ষ সমর্থনে কথা বলেছেন। এটি একটি ভালো প্র্যাকটিস হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এবার আসি হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নে, আমার কাছে মনে হয় যে 15 জনের দলে যে পরিবহন সংশ্লিষ্ট লোকজন আছেন সেটি থাকতেই হতো। আসলে পরিবহন খাতে যারা আছেন তারা মানে অ্যাক্সিডেন্টে যদি আপনি মারা যায় বা আপনার কোনো প্রিয়জন পরিচিতজন মারা যান, তাহলে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হই। কিন্তু যিনি পরিবহন শ্রমিক বা পরিবহন মালিক বা পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তার যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বা তার যে শ্রমিক মারা যায় বা তার যে ড্রাইভার আহত হয় বা ড্রাইভারের জেল হয় বা মামলা হয়, তাতে কিন্তু তিনি সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হন। এবং কেমন ক্ষতিগ্রস্ত, তার হয়তো সরাসরি রুটি রুজির ক্ষেত্রেও সেটি আঘাত করে। তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট করার খুবই দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু পয়েন্টটি সেটি হচ্ছে যে আমি কিছুটা কিন্তু শাহজাহান খানের সাথে একমত যে আপনি এককভাবে কোনো একটা কিছুর ব্যাপারে আপনি কিন্তু আসলে কাউকে দায়ী করতে পারবেন না, যে আপনি চালক কি আসলে সবকিছুর জন্য দায়ী। কারণ চালক কিন্তু আসলে দুর্ঘটনা ঘটাতে চায় না, চালকের দুর্ঘটনা ঘটিয়ে চালকের কোনো লাভ নাই। শাহজাহান খানের সাথে যে বিষয়টা আমি দ্বিমত পোষণ করি, যখনই কোনো সড়ক দুর্ঘটনা জাতীয় কোনো বিষয় নিয়ে আসলে কথা হয়, তিনি কেন জানি চালকদের সেভ করতে চান। মনে হয় যে চালকরা কখনোই কোনো ভুল করে না, চালকদের কোনো রকম কোনো ভুল নাই। আমার কাছে মনে হয় যে এই দুটি এক্সট্রিম জায়গা থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। একটি এক্সট্রিম জায়গা হচ্ছে সব দোষ চালকের, আরেকটি এক্সট্রিম জায়গা হচ্ছে যেটি মাননীয় মন্ত্রী সাবেক মন্ত্রী শাহজাহান খান যেটি নেন, যে চালকদের আসলে কোনো দোষই নেই, কারণ চালকরা তো গাড়ির স্টিয়ারিং এ বসে থাকে এবং তারা সবচেয়ে ভালো লোক, তারা সবচেয়ে ভদ্রলোক, তারা কাউকে আহত করবে কেন, এই করবে কেন, সেই দুই জায়গা থেকে সেটি বাইরে হয়ে আসতে হবে। অনেক সময় বেপরোয়া যান চলাচলের ক্ষেত্রেও মানে যেসব যাত্রীরা রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করেন তাদেরকে বাঁচাতে গিয়েও কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। এক্স্যাক্টলি, তার মানে আমরা একদম একতরফাভাবে চালকদের দোষ যেমন দিতে পারবো না, আবার চালকদের কোনো দোষ নাই এই কথা যদি মন্ত্রী সাবেক মন্ত্রী সংসদ সদস্য যেই বলেন, তার আসলে বিষয়টি নিয়ে ভেবে দেখা দরকার আছে। ওবায়দুল কাদের বলেছেন কমিটিতে আসলে এক্সপেরিয়েন্সের প্রাধান্য দেওয়া হয়েছে এবং আউটকামটা ভালো আসতে পারে। আমাদের প্রত্যাশা থাকবে যে শাহজাহান খান তার এক্সপেরিয়েন্স কাজে লাগাবেন, প্রতিক্রিয়াটা যাতে সেরকম আমার কাছে মনে হয় যে এক্সপেরিয়েন্সের খুব দরকার, কিন্তু আমি এই এক্সপেরিয়েন্সটার দরকারটার সাথে আবার আমি একটু দ্বিমত পোষণ করি। আমাদের দেশে দেখেন, আমি যখন শাহজাহান খান এবং সংসদের খবরটি পড়ছিলাম, আপনি তার পরের খবরটি পড়লেন, আজকে 10 জন মারা গেছে, 10 জন। এবং আপনি যদি গত 20, 30, 35 দিনের হিসাব নেন, তাহলে আপনি আসলে দেখবেন যে আসলে কতজন লোক মারা গেছে। আপনার কাছে নিশ্চয়ই সেই হিসাব আছে। অনেকেই আছে যারা হচ্ছে মহাসড়কে মোটরসাইকেলে 3 জন। এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিয়েন্সের যে এখন অতি দ্রুত আইনগুলি করা দরকার। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে, অর্থাৎ গত বছর যে ব্যাপারগুলি বলেছিলেন যে তিনি আসলে 2 জন ড্রাইভার চান দূরপাল্লার ক্ষেত্রে, তিনি সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে কড়াকড়ি চান, তিনি 6 ঘন্টা পর ড্রাইভার চান, সেই প্রত্যেকটি বিষয় আসলে মানতে হবে। তবে যদি দুর্ঘটনা কমানো যায়, এক্সপেরিয়েন্সের চেয়ে আইন মানাটা এক্ষেত্রে জরুরি বলে আমার কাছে মনে হয়। যাই হোক, এদিকে একাদশ সংসদে 290 সদস্যের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবারও খারিজ করেছেন হাইকোর্ট। তবে এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেছেন, রিট খারিজের ফলে সংসদ সদস্যদের শপথ বৈধ প্রমাণ হয়েছে। একাদশ সংসদের 290 সদস্যের শপথ বাতিল চেয়ে গত 8 জানুয়ারি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সহ 3 জনকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম। ওই নোটিশের জবাব না পেয়ে 14 জানুয়ারি হাইকোর্টে রিট করা হয়, তবে তা খারিজ করে একটি বেঞ্চ। এরপর এ বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে ফের আবেদন করা হয়। সোমবার আদেশে আদালত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের পর 3 কার্যদিবসের মধ্যে নির্বাচিতদের শপথ পড়িয়েছেন স্পিকার। একাদশ সংসদের অধিবেশন শুরু হয় 30 জানুয়ারি। ফলে 3 জানুয়ারি শপথ নিলেও সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করেননি। এতে আইনি কোনো ব্যত্যয় ঘটেনি। রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। তবে রিটকারীর আইনজীবী মাহমুদুদ্দিন খোকন বলেন, রিট খারিজে আদালত যে ব্যাখ্যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট হননি। এর বিরুদ্ধে আপিল করবেন তারা। যথাযথ ব্যাখ্যা হয়নি এবং মন্ত্রী একটা পার্লামেন্ট থাকতেই 8টা পার্লামেন্ট শপথ নিয়েছে, কার্যভার গ্রহণ করেছে। সুতরাং এটা আপিলের ডিভিশনে গেলে আমরা আশা করি এটা কারেক্ট ইন্টারভিউ।
সংসদের মেয়াদ অবসানের ৯০ দিন আগে থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। পরে সংবিধান অনুযায়ী ৩ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। সে সময়ে আগের সংসদেরও মেয়াদ বহাল থাকায় এ শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয় রিটে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাডেমিক ভবনে ভোট কেন্দ্র নেয়ার দাবিতে দুপুরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ঘেরাও করে প্রগতিশীল ছাত্রজোট। তবে উপাচার্য আবারও জানিয়ে দিয়েছেন হলের বাইরে কেন্দ্র নেয়ার কোনো সুযোগ নেই। এ অবস্থায় ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে কাল। দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত উপাচার্য কার্যালয়ে ঘেরাও করে প্রগতিশীল ছাত্রজোট। সে সময় উপাচার্য এম আক্তারুজ্জামান অফিসেই ছিলেন। 4 দিন আগে তার কাছে ভোটকেন্দ্র হলের বাইরে নেয়ার দাবি জানায় এই জোট। আমাদের দাবিগুলো পূরণের জন্য যৌক্তিকভাবে বিশ্লেষণের জন্য আজকের ঘেরাও। তো আমরা এই ঘেরাওর পরবর্তীতে যেটি করব, যেটি আমরা হলের সামনে সমাবেশ করব। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ সাব জানালেন সেটা সম্ভব নয়। নির্বাচন হলে হবে না, একাডেমিক ভবনে হবে, এই কথা যদি আমরা বলি আমরা শিক্ষকরা নির্বাচন পরিচালনা করব, তাহলে এই ধরনের কথা শুনলেই আমার কাছে মনে হয় আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা কখনো গ্রহণ করব না। এর মধ্যেই ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। ক্যাম্পাসে মানববন্ধনে অংশ নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর মনোনয়ন ফরম নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। টপ 3 কথা বলা হচ্ছে, ভিপিজিএস, এজিএস, সেটা আমরা আমাদের নেত্রী ঠিক করে দেওয়ার পর বাকিগুলো আমরা আলোচনা করে সবার সঙ্গে কথা বলে সম্ভাব্য সেরাদেরকে দায়িত্ব দিব। সকালে মধুর ক্যান্টিনে অবস্থান নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, মনোনয়ন ফরম নেয়ার বিষয়ে এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। আমরা আগামীকাল থেকে যে মনোনয়ন বিক্রি শুরু হচ্ছে, এই প্রক্রিয়ায় আগামীকালই আমরা অংশগ্রহণ করব না। আমরা বলেছি যে আমরা শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। এদিকে নির্বাচনের প্যানেল চূড়ান্ত করেছে জাসদ ছাত্রলীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও একসাথে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 6 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এই 6 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 3 জন, মেজর জিয়া সহ পলাতক 2, আর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 1 জন। অভিযোগপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। 2015 ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ঘটনার পর সিআইডি পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব, সহায়তায় ঢাকায় ছুটে আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও। 4 বছর পর আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ও উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবী সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান শামস ও আবু বকর সিদ্দিক সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দি থেকে ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মেজর জিয়া সহ 11 জনের সম্পৃক্ততা পাওয়া যায়। আর প্ররোচনাকারী হিসেবে আসে ফারাবীর নাম। এদের মধ্যে 6 জনের ঠিকানা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনাটির মূল মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়া, যার নেতৃত্বে তার মোট 11 জন এই ঘটনাটি সংগঠিত করেছে। তো এর ভিতরে যে মূল কিলিং স্কোয়াডের প্রধান ছিল মুকুল রানা। লেখালেখিতে ভিন্নমত থাকার কারণে আসামিরা অভিজিৎ রায়কে হত্যার পরিকল্পনা করে বলে দাবি পুলিশের। মূলত বিশ্বাসের ভাইরাস এবং অবিশ্বাসের দর্শন, এই দুটি বইকে কেন্দ্র করেই তারা ডক্টর অভিজিৎ রায়কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এই ধরনের একটা অর্গানাইজড টার্গেটেড কিলিং করার জন্য যে সক্ষমতা দরকার, সেটি তাদের এই মুহূর্তে নাই বলে আমরা মনে করি। সন্ত্রাস বিরোধী আইনে প্রস্তুত করা অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আদালতে জমা দেওয়া হবে বলে জানায় পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে পরে আমরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আশেপাশে বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বছিলার শ্রীখণ্ড মৌজায় টিকে রয়েছে 10 তলা একটি ভবন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠল বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এটি অবৈধ স্থাপনা নয়, তবে ভিন্ন মত দিয়েছেন বিআইডব্লিউটি এর আরেক কর্মকর্তা। উচ্ছেদ অভিযানের 10ম দিনে দেখা গেল এমন সমন্বয়হীনতা। 3 দিন পর আবারও বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত। ভেঙে দেয় ছোট বড় 116টি স্থাপনা। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাকে পড়েন বছিলার একটি 10 তলা ভবন নিয়ে। স্থানীয়দের অভিযোগ এটি হাইক্কার খাল ও বুড়িগঙ্গা নদীর মিলনস্থলে নির্মাণ করা হয়েছে। যে ছোটগুলো সহজেই যারা সরে যাচ্ছে নিজেরাই, অথবা তাদেরকে সরাই দেওয়া সহজ হচ্ছে, কিন্তু এই যে 10-12 তলা যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো বাদ দিয়ে যদি অভিযান পরিচালিত হয় সেই অভিযান কিন্তু সমান বিচার হবে না। অন্যায়ভাবে এটা অবমুক্ত না হয়, যারা সত্যিকারের নদীর মধ্যে তাদের উড়িয়ে দিতে হবে, সেটা 12 তলা হোক, 30 তলা হোক আর 10 তলা হোক। বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফউদ্দিন জানান, এখানে ভূতল ভবন করতে হলে 2টি সংস্থার অনুমতি লাগবে, যার কোনোটি নেননি ভবন মালিক। দেখাতে পারেননি অনাপত্তিপত্র। রাজুকের অনুমোদন এখানে নাই, বিআইডব্লিউটি এরও অনাপত্তি নেওয়া নাই। আরেকটা হলো যে তারা নিম্নাঞ্চল কিন্তু 2000 সালের যে আপনার প্রাকৃতিক জলাধার আইন এবং সেই আইন অনুযায়ী তারা কিন্তু নিম্নাঞ্চল ভরাট করার কোনো অধিকার রাখে না। এরপরও ভবনটি না ভাঙার কারণ জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এটি নদীর অংশের বাইরে রয়েছে। এই জায়গাটা সম্পর্কে জানিয়ে দিয়েছি, যেহেতু এখানে জায়গাটি ম্যাপে আমাদের না, নদীর না এবং যৌথ জরুরি বিষয়গুলো হয়নি, সুতরাং এই জায়গার স্থাপনা সেগুলি এই মুহূর্তে আমাদের ভাঙনের আওতায় নেই বলে আমি বলে দিয়েছি। এদিকে নদীর সীমানা পিলার নিয়ে বিতর্ক থাকায় 3টি থানায় সাধারণ ডায়েরি করেছে সংস্থাটি। 20 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালানোর কথা থাকলেও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য চলে যাচ্ছি সাইসাদি আপনার কাছে। প্লেয়ার্স ড্রাফট হলো আজকে। প্রিমিয়ার লিগের আগে একটা টি20 টুর্নামেন্ট হচ্ছে, এটা অনেকদিন আগে থেকে করার চিন্তা ভাবনা ছিল, সেটা এই বছর শুরু হচ্ছে এবং আম্পায়ারিং ইস্যু এবং খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু এটা নিয়ে কিন্তু সিসিডিএম বেশ কঠোর হয়েছে, সেই খবর জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগে এবারও শক্ত দল গড়েছে আবাহনী। মাশরাফিকে ধরে রেখেছে চ্যাম্পিয়নরা। প্লেয়ার্স ড্রাফট থেকে রুবেল, মিরাজ, সাইফুদ্দিন, মিঠুনের মতো পরীক্ষিতদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য আকাশী নীলে। রানার্স আপ লেজেন্ডস অফ রূপগঞ্জ পিছিয়ে নেই। সর্বোচ্চ পারিশ্রমিকে মাহমুদুল্লাহ ভিড়েছেন শেখ জামালে। ঢাকা লিগের ড্রাফটে মাহমুদুল্লাহকে দলে টানতে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু দল পেতে এই অলরাউন্ডারকে অপেক্ষা করতে হয়েছে ড্রাফটের 4র্থ রাউন্ড পর্যন্ত। শেখ জামালে মাহমুদুল্লাহ সঙ্গী হয়েছেন নাসির, তাইজুল ও খালেদ। লিটন দাস, শফিউল আর আশরাফুল খেলবেন মোহামেডানে। এনামুল বিজয়, আব্দুর রাজ্জাক, অলোক কাপালিদের নিয়েছে প্রাইম ব্যাংক। গাজী গ্রুপে খেলবেন রনি তালুকদার, কামরুল রাব্বি, আলামিনরা। নবাগত উত্তরের স্পোর্টিং ও বিকেএসপি ড্রাফট থেকে বড় কোনো তারকাকে দলে টানেনি। বিগ বাজেটের দল গড়েছে আবাহনী। মাশরাফিকে ধরে রাখতে 35 লাখ টাকা গুনতে হয়েছে ক্লাবটিকে। জাতীয় তারকা রুবেল, মিরাজ, মিঠুন, সাইফুদ্দিন ফেভারিটদের শক্তি বাড়িয়েছে। মুমিনুল, শারিয়ান নাফিস, মোহাম্মদ শহীদ ও শুভাশিস রায়কে নিয়ে ব্যালেন্স দল গড়েছে রানার আপ রূপগঞ্জ। গত বছরের মতনই দল একটা, কিছু প্লেয়ার অথবা আমরা মিস করেছি, বিজয়কে আমরা মিস করেছি অথবা, বাট তারপরে বলবো যে গত বছরের মতো দল অবশ্যই আবাহনী চ্যাম্পিয়নের জন্য সবসময় খেলে, চ্যাম্পিয়ন হয় আমাদের টার্গেট, এবারও সেটাই টার্গেট থাকবে অবশ্যই। লিগে তো অবশ্যই ভালো কিছু করার টার্গেট অবশ্যই আমাদের আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে প্লেয়ার বাই চয়েস আর লটারি, সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। বাট তারপরে ওভারঅল সব কিছু মিলে আমরা যতটুকু দরকার, যে ব্যাকআপ প্লেয়ার যেভাবে যে জায়গায় দরকার ওই জায়গায় ইনশাল্লাহ আমরা ব্যাকআপ প্লেয়ারগুলো নেওয়ার চেষ্টা করছি। সৌম্য, মুস্তাফিজের মতো তারকাকে দলে টেনে চমক দিয়েছে শাইনপুকুর। গতবার 8 নম্বরে থেকে আসর শেষ করলেও এবারে সুপার লিগে খেলার পরিকল্পনা ক্লাবটির। দলকে সামলানোর চ্যালেঞ্জ নিচ্ছেন সাবেক ফাস্ট বোলার তালহা জুবায়ের। যে কয় বছরই কোচিং আমার ক্যারিয়ার, আমি মোটামুটি যে টিমে কাজ করেছি রানার আপ, চ্যাম্পিয়নশিপ, এগুলোতে আমার এই সাকসেসফুলভাবে আমি কাজটা শেষ করতে পেরেছি। সো এবারও ওরকম একটা টার্গেট থাকবে যে আমাদের টিমের যে একটা মানে আমাদের যে টার্গেটটা আছে ওইটা আমি ইনশাল্লাহ ফুলফিল করতে পারবো। প্রাইম দোলেশ্বর ও খেলাঘর কোনো তারকার পেছনে ছুটেনি, বরং ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিতদের উপর ভরসা রেখেছে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগকে স্বচ্ছ করতে কঠোর ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। আম্পায়ারিং ইস্যু ও ক্রিকেটারদের পারিশ্রমিক সময় মতো পরিশোধের নজর বাড়াচ্ছে সিসিডিএম। কোনো অনিয়মকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান কাজী এনাম। পাওনা পরিশোধ না করলে বহিষ্কার কিংবা পয়েন্ট কাটা যাবে নতুন নিয়মে।
পক্ষপাত আম্পায়ারিং আর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে গড়িমসি ঢাকা লিগকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। সমস্যা সমাধানে দল বদলের পদ্ধতিতে পরিবর্তন আর টাকা পরিশোধে দায়িত্ব নিয়েও কুলকিনারা করতে পারেনি বিসিবি। উপায় না দেখে কঠোর হয়েছে ঢাকা লিগ কর্তৃপক্ষ। নতুন নিয়মে কোনো ক্লাব এদিক ওদিক করলে শাস্তি পেতে হবে। সকল ক্লাব অবশ্যই পেমেন্টটা যাতে ঠিক মতন করে, এবং পেমেন্ট যদি না করে আমরা কিন্তু একটা নতুন ক্লজ এখন ঢুকিয়েছি দ্যাট CCDM can take stern action and will be able to either dock points or even suspend club from the Dhaka Premier Division League. আম্পায়ারিং নিয়েও সতর্ক CCDM। আম্পায়ারদের সঠিক বন্টনের সাথে পক্ষপাতিত্ব দূর করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু প্রিমিয়ার লিগ নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব বিভাগে জিরো টলারেন্সে থাকবে CCDM। এই আলাপটা বারবার আপনাদের মিডিয়ার সাথেও হয়েছে, এবং আমি সবসময় রিকোয়েস্ট করবো আপনার মিডিয়াও, আপনারা যেহেতু মাঠে যান, আপনারা খেলা দেখেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা সেটা তুলে ধরবেন। আমরা সবসময় চেষ্টা করবো যাতে আম্পায়ারিংটা ভালো হয়, এবং আমি আশা করব যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে আম্পায়ার্স কমিটি উইল লুক অ্যাট ইট, তারাই কিন্তু আম্পায়ার্স অ্যালটমেন্টটা দেখে। অবশেষে আলোর মুখ দেখছে T20 লিগ। প্রথমবার এই টুর্নামেন্ট গড়াবে 25 ফেব্রুয়ারি। 1 মার্চ সেমিফাইনাল, 2 দিন পর হোম অফ ক্রিকেটে ফাইনাল। 8 মার্চ শুরু হবে 50 ওভারের লড়াই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডানেডিনে বুধবার টাইগারদের হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, ব্যাটিং ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য মাশরাফির দলের। ইনফর্ম মিঠুনের ইনজুরিতে চাপ বেড়ে গেছে, মুশফিকের খেলা নিয়েও আছে সংশয়। শূন্যতা পূরণে মুমিনুলকে ভাবছে ম্যানেজমেন্ট। 2 ম্যাচেই ভুগিয়েছে টপ অর্ডার। অভিজ্ঞ তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ প্রত্যাশা পূরণ করতে পারেননি। ভুল শুধরাতে অনুশীলনে বাড়তি কাজ করেছেন ব্যাটিং কোচ নীল ম্যাকেনজি। T20 ওয়ানডের পর যুব টেস্ট সিরিজেও ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির সাথে তৌহিদ হৃদয়ের 50-তে দ্বিতীয় 4 দিনের ম্যাচ 3 উইকেটে জিতল ইয়াং টাইগার্স। 333-এর টার্গেটে শেষ দিন দরকার ছিল 299। 1 উইকেটে 34 রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তানজিদ হাসানের 51 রানে দারুণ শুরু পায় স্বাগতিক দল। 3-এ নেমে পারভেজ হোসেন করেন 37 রান। চতুর্থ উইকেটে হৃদয়ের সঙ্গে মাহমুদুলের 142 রানের জুটিতে জয়ের পথ তৈরি হয়। 76 করে ফেরেন হৃদয়। মাহমুদুল 114 করে আউট হলেও জয়ের সমস্যা হয়নি। 7-এ নেমে 20 রানের ইনিংসে জয় নিশ্চিত করেন শাহাদাত হোসেন। ম্যাচ সেরা মাহমুদুল হাসান, সিরিজ সেরা হয়েছেন মিনহাজুর রহমান। বাফুফের একাডেমির কার্যক্রমে স্প্যানিশ ফুটবলের সহায়তায় আশা কাজী সালাউদ্দিনের। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সাথে যোগাযোগ তৈরি করতে চান বাফুফের সভাপতি, লা লিগা কর্মকর্তা জোসে অ্যান্থনিওর সঙ্গে এসব নিয়ে আলোচনা হয়েছে। 2 দেশের ফুটবল সম্পর্কে শুরু হয়েছে বলে মনে করছেন অ্যান্থনিও। মার্চের শুরুতে একাডেমির কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে রেখেছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বেড়াইদে একাডেমির কাজের অগ্রগতি দেখতে কয়েক দফা পরিদর্শনেও যান বাফুফে বস। তবে কাজের ধীর গতিতে আদতেই দ্রুততম সময়ে একাডেমি চালু করা সম্ভব কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এসবের মাঝেই ঢাকায় এসেছেন লা লিগার কর্মকর্তা হোসে অ্যান্থনিও। লা লিগা ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজারের দায়িত্বে থাকলেও স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সেখানকার ক্লাবগুলোতেও কাজ করেছেন এই স্প্যানিয়ার্ড। বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ প্রথমবার হলেও 2 দেশের ফুটবল সম্পর্কের শুরু বলে মনে করছেন তিনি। বাংলাদেশের ফুটবলে উন্নতি আনতে হলে ফেডারেশন, স্থানীয় স্পন্সর সবাইকে এগিয়ে আসতে হবে। এমনটা নয় যে স্পেন ফুটবল এদেশের ফুটবলের উন্নয়ন করে দিবে। তবে এটা ঠিক বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, একটা যোগাযোগও তৈরি হয়েছে। বাফুফেও আশাবাদী এই সম্পর্কের জেরে ফুটবলের উন্নয়নে সহযোগিতা পাওয়া যাবে স্পেন থেকে। বেড়াইদের একাডেমিতে স্প্যানিশ কোনো ক্লাব থেকে কোচিং স্টাফ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সেটা নিয়েও আলোচনা চালিয়ে যেতে চান বাফুফের সভাপতি। ওদের যে ক্লাবগুলো আছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ওদের সাথে আমি কিছু কানেকশন চেয়েছি যে ওদের ট্রেনিং স্টাফ কিছু প্রথমে হয়তো অ্যাজ গেস্ট হিসাবে আসলো, কিছু থাকলো, পরে এটাকে কিভাবে পার্টনারশিপে নেওয়া যায়। বাংলাদেশের পেশাদার লিগকে কিভাবে আরও জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে লা লিগা কর্তার সাথে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাচ্ছেন খালেদা নুসরাত।
সাদি, আপনাকে ধন্যবাদ। দেশে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের বিনিয়োগে সবচেয়ে বড় কারখানা চালু হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে। বছরে 15 কোটি পিস হ্যাঙ্গার উৎপাদন হবে সেখানে। গার্মেন্ট অ্যাক্সেসরিজ উৎপাদনে বিখ্যাত টিআইসি গ্রুপের এই কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যাঙ্গার তৈরির জন্য বিশ্বব্যাপী পরিচিত অস্ট্রেলিয়ার প্যাক্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টিআইসি বছরে 15টি কারখানা থেকে 60 কোটি পিস হ্যাঙ্গার উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এবার বাংলাদেশে উৎপাদন শুরু করলো তারা। অভিযোগ রয়েছে বাংলাদেশে নতুন কারখানা নির্মাণ কঠিন ও সময় সাপেক্ষ। তবে টিআইসির এই কারখানা নির্মাণ ও উৎপাদনে যেতে সময় লেগেছে মাত্র 1 বছর। সোমবার সকালে কারখানাটির উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে এটি উদাহরণ হয়ে থাকবে। টিআইসি কোম্পানিটাকে অভিনন্দন জানাইতে চাই যে তারা 12 মাসে এই ফ্যাক্টরিটা করে তৈরি করতে পেরেছে। তো তার মানেটা কি? তার মানে যদি অনুকূল পরিবেশ থাকে সবকিছু সম্ভব। সেটার আজকে প্রমাণ আমরা পাচ্ছি। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান জানান, দেশের অন্যান্য জোনের মতো এখানেও বিদেশি বিনিয়োগের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তো 3টা ইতিমধ্যে হয়ে গেছে, আরও আমাদের এখানে 4-5 জন আমাদের সাথে ঘনিষ্ঠ, সিকপ জার্মানি বেশ কয়েকটা আমাদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। আমরা বেজা এবং মাননীয় উপদেষ্টার মাধ্যমে যে সমস্ত টুকটাক আমাদের ব্যারিয়ারগুলো আছে আমরা এগুলার জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার। এই কারখানা পরিচালিত হবে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। এর মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার দারুণ একটি সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আশা করছি দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের এ সম্পর্ক আরও জোরদার হবে। অনুষ্ঠানে জানানো হয়, চূড়ান্ত অনুমোদন পাওয়া 7 বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের 6টিতেই উৎপাদন শুরু হয়েছে। কম দামে নিষ্কণ্টক জমি আর ওয়ান স্টপ সেবা, মূলত এই 2 কারণে বিদেশি বিনিয়োগকারীদের চোখ এখন অর্থনৈতিক অঞ্চলগুলোতে। এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে কারখানা করলে কর ছাড়ের সুবিধা যেমন পাওয়া যাচ্ছে, তেমনি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানিতেও পাওয়া যাচ্ছে শুল্কমুক্ত বাজার সুবিধা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। বঙ্গভবন, গণভবন ও সংসদ এলাকা সহ রাজধানীর বেশ কিছু জায়গায় কাল সন্ধ্যা থেকে 12 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাসের প্রকৌশলী কামরুজ্জামান সকালে এ তথ্য জানান। তিনি বলেন, মেট্রো রেলের কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহবাগে গ্যাসের পুরনো লাইনের সঙ্গে নতুন লাইনের সংযোগ দিতে সাময়িক বন্ধ রাখা হবে গ্যাস সরবরাহ। এর আগে শুক্রবার আশুলিয়ায় সিজিএস পাইপলাইন ত্রুটি সারাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে শনিবার সকাল পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, ধামরাই, আশুলিয়া, আমিনবাজার ও সাভার সহ রাজধানীর আশেপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। চট্টগ্রাম নগরীর একাংশে দুদিনেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। ফলে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়িতে রান্নার কাজ সারতে চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। পাইপলাইন মেরামত কাজ শেষে শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলছে কর্তৃপক্ষ। দক্ষিণ চট্টগ্রামের হালিশহর আকমল আলী রোড এলাকায় খাল খননের সময় গেল শনিবার সন্ধ্যার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের প্রধান রিং লাইন কাটা পড়ে। এরপর মেরামতের কাজ শুরু হলেও হালিশহর, আগ্রাবাদ, বন্দর, জামালখান সহ বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে এলাকার কয়েক লাখ মানুষের বসতবাড়িতে রান্না প্রায় বন্ধ। কেউ কেউ বেছে নিয়েছেন রাইস কুকার বা বৈদ্যুতিক হিটার, আবার কেউ কেউ হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। গত 3 দিন ধরে গ্যাস না থাকাতে আমি যেমন গত 2 দিন বাহির থেকে খাবার কিনে খাওয়ালাম বাচ্চাদেরকে। এরপরে পেটের সমস্যা শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, ওদের নাস্তা করে স্কুলে পাঠাতে হয়, এটাও অনেক কষ্ট হচ্ছে। আজকে গত 2 দিন আমরা হোটেল থেকে কিনে এনে খেয়ে বাচ্চাদেরকে খাওয়াইছি। কোনো ধরনের নোটিশ ছাড়াই পাইপলাইন মেরামতের পদক্ষেপকে অনাকাঙ্ক্ষিত বলছে সিটি কর্পোরেশন। যে চিহ্নগুলো আছে অনেক দূরে, প্রায় 100 ফিট দূরে, সাধারণ মানুষ এটা বোঝা কোনো সম্ভব না। এবং ওনারা জানে যে আমরা এটা অনেক বড় কাজ চলতেছে, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদেরকে বলেও নাই। তবে মেরামত কাজ চলছে জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। পুরো জায়গাটার মধ্যে একদম পরিষ্কার করে চিহ্ন দেওয়া ছিল, তারপরেও সিটি কর্পোরেশন ভুলটা করে ফেললো কেন ঠিক বুঝতে পারলাম না। আজকের মধ্যে আমরা চেষ্টা করব, ইনকেস যদি না হয় তাহলে কালকে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল আরও 3 নতুন ব্যাংক। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। মাহমুদ বলেছেন, ব্যাংক অবশ্যই প্রয়োজন, ব্যাংক বাড়লে সুফল জনগণই পাবে।
নাফিসার মত, আশা করি ব্যাংকিং সেবা আরও গতিশীল হবে। সায়েম বলছেন, গ্রাহক স্বার্থের দিকে নজর দেবে নতুন ব্যাংকগুলোর কাছে, এমনটাই প্রত্যাশা। নিশো বলছেন, নতুন ব্যাংকের প্রয়োজন আছে বলে মনে করি না। নিলয় বলছেন, নতুন নয়, পুরনো ব্যাংকগুলোর সেবা বিস্তৃত করার প্রয়োজন। আর ফারহানা বলছেন, নিয়ম মেনে চললে সমস্যা সৃষ্টি হওয়ার কথা নয়। রফিকুল বলেছেন, ব্যাংকে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাইশা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। মশিউর বলেছেন, প্রয়োজন ও চাহিদা থাকলে অনুমোদন দেয়া যেতেই পারে। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় রাস্তা মেরামতে উদ্যোগী হয়েছেন স্থানীয়রা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আশেপাশের কয়েক গ্রামের মানুষ এরই মধ্যে চলাচল উপযোগী করেছেন প্রায় 5 কিলোমিটার রাস্তা। রাঙ্গামাটি জেলার 10টি উপজেলার মধ্যে প্রাচীনতম বরকল উপজেলা। 5 ইউনিয়ন মিলে গঠিত এই উপজেলার জনসংখ্যা প্রায় 40,000। তবে জেলার সাথে এখানকার মানুষের যোগাযোগ বেশ দুরূহ। দুর্বল নৌযোগাযোগের পাশাপাশি সড়কের বেহাল দশার কারণে ভোগান্তি এখানকার মানুষের নিত্যসঙ্গী। সরকারের কাছে আবেদন করেও সাড়া না মেলায় আশেপাশের গ্রামের মানুষই নেমে পড়েন কোদাল হাতে। উঁচু নিচু ও খানাখন্দে ভরা রাস্তা চলাচল উপযোগী করতে কাজ শুরু করেন তারা। সপ্তাহে 2 দিন চলে রাস্তা তৈরির কাজ। এরই মধ্যে চলাচল উপযোগী হয়ে উঠেছে প্রায় 5 কিলোমিটার রাস্তা। পোলা চাষ করে, বিভিন্ন চাষ করে, গাছ লাগায়, গাছ বা যাতে রাস্তা দিকে গাড়ি করে যাতে নিয়ে যেতে পারে। ফাঁকা হয় আর একটু সুন্দর হবে, এলাকার লোকজনের ভালো হবে। যেন এই গতবারে যে মানে বর্ষা হলে এমন কষ্ট পায়, যে কষ্টটা একটু ওরা মুক্তি হবে। তবে পাকা রাস্তা, সেই সাথে সংযোগ স্থাপনকারী ব্রিজ ও কালভার্ট না থাকায় স্থায়ী সমাধান মিলছে না। যদি আগামী দিনে যদি এটা ফাঁকা হয় বা কয়েকটা ব্রিজ কালভার্ট হয়, তাহলে আন্দারমানিক থেকে হেঁটে এসে এখান থেকে অন্ততপক্ষে কিছু তারা যে মাথায় বহন করে যে জিনিসপত্রগুলো নিয়ে যায়, সেটার সুযোগ সুবিধাও কিন্তু ওরাই পাবে। বহুবার আমি আবেদন করলাম, তবুও এই রাস্তাটা হয় নাই। সরকারি বিভিন্ন সংস্থা থেকে একটু আবেদন রাখি যে যাতে এই রাস্তাটা একটু যাতে ফাঁকা নির্মাণ হয়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী এই সমাধানে আশার আলো দেখতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আর তাই স্থায়ী সমাধানে সরকারের সুনজর প্রত্যাশা করেন এই উপজেলার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে।